ডাব্লিউপি স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। তো আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করেছি আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের ওপরে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে এরকম আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো, 20টা কোশ্চেন বাছাই করা। আর হ্যাঁ, এটা কিন্তু ক্লাস 8 থেকে, ঠিক আছে? মধ্যশিক্ষা পর্ষদে ক্লাস 8-এর 2টো লেসন, ঠিক আছে, কমপ্লিট করেছি। এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আমি সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে দেবো এবং সিরিজ ওয়াইজ, এবং ট্রাই করবো তোমাদের ফ্রি পিডিএফও প্রোভাইড করা, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নগুলো, হ্যাঁ, প্রশ্নগুলোর সাথে কিন্তু আমি তোমাদের কিন্তু তার ডিসকাশনও করবো, ঠিক আছে? সাপোজ তোমাদের দেখো আগে দেখাচ্ছে, একটু বলে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ, আমার নাম হচ্ছে সুমিত সাদরা, আমি বিএসসি ডিএলএড বিএড কমপ্লিট, ঠিক আছে? এটা আমার মোবাইল নাম্বার, যদি তোমরা চাও কিছু কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে, ঠিক আছে? তো চলো আমি প্রত্যেকটা প্রশ্ন সম্বন্ধে আলোচনা করছি এবং আগে একটা করে উত্তর জানার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণপ্রস্ন বন রয়েছে? উত্তর হচ্ছে বক্রেশ্বর। তোমরা জানো? আচ্ছা, আগে বলে দিই, উষ্ণপ্রস্ন বন যেটাকে হট স্প্রিংও বলা হয়, হট স্প্রিং, ঠিক আছে? হট স্প্রিং। আর হট স্প্রিং কীভাবে সৃষ্টি হয় না, জানো তো, ভূ অভ্যন্তরে যে ম্যাগমা থাকে, ম্যাগমার মধ্যে চাপ থাকে, আর তার মধ্যে যে অ্যাস্ট্রোস্ফিয়ার তাপ, আর পৃথিবীর মধ্যে এই যে জলগুলো থাকে, সেই জলগুলো অভ্যন্তরে তাপের প্রভাবে গরম থাকে এবং কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে জল এবং কখনো কখনো গ্যাস বাষ্পও জলের সঙ্গে থাকে, ঠিক আছে? তো বেরিয়ে আসে এই দুর্বল ছিদ্র দিয়ে, এটাকে হচ্ছে হট স্প্রিং বলে বা উষ্ণপ্রস্ন বন, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন ডিসকাসও করে দিলাম আর আলোচনাও করে দিলাম। হ্যাঁ, ফ্রি পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে থাকবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভূমিকম্প তরঙ্গ মাটির তরল ও গ্যাসীয় মাধ্যমে যেতে পারে না? উত্তরটা হচ্ছে কি এস তরঙ্গ, ঠিক আছে? হ্যাঁ, এস তরঙ্গ। তো দেখো এস তরঙ্গ, দেখো আমরা জানি যে ভূমিকম্প যেখানে সৃষ্টি হয়, ধরো এখানে হচ্ছে পৃথিবী অভ্যন্তর, এটা আমি জাস্ট করলাম, ধরো এটা পৃথিবী হচ্ছে অভ্যন্তর, এখান থেকে একটা ভূমিকম্প সৃষ্টি হলো। প্রথমে যেটা পৌঁছে সেটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র থেকে এবার ছড়িয়ে যায়। এবার এই প্রথমে যেটা পৌঁছয় সেটা, এই যে তরঙ্গটা, এটা হচ্ছে পি তরঙ্গ। আর পি তরঙ্গ কিন্তু সকল মাধ্যমে যেতে পারে, ঠিক আছে? প্রশ্নগুলো থাকবে। আর তারপরে যে নেক্সট যে তরঙ্গটা যায় সেটা হচ্ছে এস তরঙ্গ। আর এস তরঙ্গটা শুধুমাত্র হচ্ছে কঠিন মাধ্যমে যেতে পারে, তরল আর গ্যাসের মাধ্যমে যেতে পারে না, ঠিক আছে? ডিসকাশন করে দিলাম, তোমরা জেনে নিও, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? ঠিক আছে, উত্তরটা হচ্ছে মোহরভিষিক, ঠিক আছে? দেখো তোমাদের যদি আমি পিডিএফটা দেখাই, দেখো যে কোনটা আছে, প্রথমে দেখো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, দেখো যে তিনটা। আমি যদি এটাকে ডিসকাস করে দিই তোমাদের, দেখো বোঝার উপায় হচ্ছে, দেখো করলার নাম শুনেছো তো? করলা, দেখো করলা, এইটা যদি জানো, করলা আর হচ্ছে মগ জানো, যেটাতে আমরা জল খাই। করলা মানে সেই যে তিতা জাতীয় যে ফলটা হয়, ঠিক আছে? এই দুটো নাম যদি তোমরা মনে রাখো, তুমি এক্ষুনি দেখবে সমস্ত অ্যান্সার করবে, এর থেকে যত কোশ্চেন আসে, ঠিক আছে? সাপোজ তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো ধরো এটা পৃথিবী অভ্যন্তর, ঠিক আছে? পৃথিবী অভ্যন্তর, এখানে ধরো এই যে এটা আছে, ধরো এটা একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা, ঠিক আছে? শিয়াল আর সীমা। তো শিয়াল সিলিকন অ্যালুমিনিয়াম, আর সীমা সিলিকন ম্যাগনেসিয়াম। এই শিয়াল সীমা থাকে, তার মাঝে একটা রেখা থাকে, আমি পরে বলছি রেখাটা। তারপর দেখো, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলে আবার দুটো, একটা হচ্ছে ক্রোফেসীমা, নিফেসীমা, ঠিক আছে? আবার কেন্দ্রমণ্ডলে হচ্ছে কেন্দ্রমণ্ডলে দুটো, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? এর মাঝে একটা রেখা আছে, ঠিক আছে? আমি প্রত্যেকটা রেখাকে তিনটা রেখাকে বলছি, তারপর ডিসকাশন করছি। ধরো আমি কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? ধরো একটা সবুজ দিলাম, ঠিক আছে? ধরো আমি শিয়াল সীমার মাঝে একটা রেখা আছে, আর নিফেসীমা কোফেসীমার মাঝে, যেটা বহিঃগুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, দেখো। আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা বহিঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? তো এই শিয়াল, দেখো আমি একটা চেঞ্জ করছি কালার। এই শিয়াল সীমার মাঝে যে রেখা আছে, এটা কনরাড, এটা কনরাডের ঠিক আছে? দেখো করলা বলেছিলাম না, করলা কত সুন্দর ফুটে যাচ্ছে, দেখো করলা, করলা, ঠিক আছে? বলছে দেখো, শিয়াল সীমার মাঝে থাকে হচ্ছে করলা, মানে কনরাড বিযুক্তি রেখা। তারপর হচ্ছে গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, যেটা নিফেসীমা কোফেসীমা। তো তার মাঝে থাকে মানে কী হবে, রেপিত্তি, দেখো রেপিত্তি, মানে রেপিত্তি, দেখো কোফেসীমা আর কোফেসীমা, নিফেসীমা, ঠিক আছে? নেক্সট হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, তার মাঝে থাকে কি করলা, মানে কি লেহমান, ঠিক আছে? লেহমান, দেখো লেহমান বিযুক্তির এখানেও আছে, ঠিক আছে? করলা মানে কনরাড, এটাগুলো সব মাঝে, দেখো মাঝে করলা, কনরাড, রেপিত্তি আর লেহমান। আর এই সাইডে আছে না এটাকে মনে করছি, ধরো এটাকে নীল করছি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ভূত্বক আর গুরুমণ্ডল, ঠিক আছে? তার মাঝে কেন্দ্রমণ্ডল। তাহলে ভূত্বক তো প্রথমেটা, আর ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কেন আছে? মগ বলেছিলাম না, একটা শব্দ মগ। একটা হচ্ছে মোহরভিষিক, আর একটা হচ্ছে গুটেনবার্গ, ঠিক আছে? মোহরভিষিক, গুটেনবার্গ। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, মাঝে যেগুলো থাকে হচ্ছে করলা মানে কনরাড,
রেপিত্তি আর লেহমান, আর সাইডে দুটো ভূত্বকা গুরুমণ্ডলের মাঝে থাকে হচ্ছে মোহরবিসিক, আর গতে হচ্ছে গুটেনবার্গ, ঠিক আছে, মানে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে, ঠিক আছে। এই শব্দটা যদি মনে রাখো তোমরা করতে পারবে, করলা আর মগ, ঠিক আছে। চলো আমি কেটে দিচ্ছি। আর হ্যাঁ, ফ্রি পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, সেখানে অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোফেসিমা নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? তো কোফেসিমা নিফেসিমার মাঝে আমি এক্ষুনি বললাম না কোফেসিমা কোথায়, আগে একটু বলে দিই। তার মাঝে দেখো রিপিত্তি বিযুক্তি রেখা, ঠিক আছে। দেখো রিপিত্তি বিযুক্তি রেখা আমি যেরকম আগলে বুঝতে পারবে। ধরো এটা পৃথিবীর অন্ধ্রমহল, তো বলছে রেপিত্তি, দেখো এটা তো হচ্ছে শিয়াল আর সীমা, তারপরে ধরো আমি এটা করছি, এটা হচ্ছে বহির্গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল, আর আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে কি কোফেসিমা নিফেসিমা, মানে এইটা দেখো কোফেসিমা নিফেসিমা, যেটাকে বহির্গুরুমণ্ডল বলে আর অন্তঃগুরুমণ্ডল বলে, ঠিক আছে, যে কোফেসিমা নিফেসিমা। তাহলে কোফেসিমা নিফেসিমা আমরা পড়েছিলাম না, করলা, তাহলে কোফেসিমা নিফেসিমা মাঝে কী থাকে, মানে রেপিত্তি, দেখো রেপিত্তি বিযুক্তি রেখা, ঠিক আছে। যদি তোমরা বুঝতে, আমি লেসনে জমা দিয়ে বললাম ডিটেলস একটা ভিডিও বানাবো পৃথিবী অন্ধমণ্ডল সম্বন্ধে, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, মহিষ সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কি? ঠিক আছে, মহিষ সঞ্চালন তত্ত্বের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। আগে বলি মহিষ সঞ্চালন তত্ত্ব, তোমরা ছবি একটা দেখতে পাচ্ছ সাইডে। দেখো মহিষ সঞ্চালন তত্ত্বে কী ছিল, পৃথিবী যখন সৃষ্টির সময় ছিল যে এই সমস্ত পাতগুলো প্রায় একসাথে ছিল, ঠিক আছে, তোমরা জানো। আর তারপর আস্তে আস্তে একটা সময় ভুয়া পাত সঞ্চালন বা বিভিন্ন কারণে, ভূতাত্ত্বিক কারণের জন্য আগেরটা কী হয়েছে, সরে গেছে। ধরো এখানে একটা ধরো সাপোজ ধরলাম এরকম, যে আফ্রিকা ধরে এই অংশটা মনে করা হয় যে আফ্রিকা এই অংশটা ছিল, তার সঙ্গে একটা কোনো একটা অংশ ধরে যুক্ত ছিল। দেখো এই আফ্রিকা এই অংশের সঙ্গে এই অংশটা দেখো যুক্ত আছে, দেখো খাপে যেন মিলে আছে, কিন্তু এখন এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, আফ্রিকা অংশের ছিটকে এটা আলাদা চলে গেছে, ঠিক আছে। তো এই যে বলছে মহিষ মহিষ সঞ্চালিত তত্ত্ব, এর প্রবক্তাকে না আলফ্রেড ওয়েগনার। আচ্ছা বুঝতে পেরেছো, মহিষ সঞ্চালিত তত্ত্ব অর্থাৎ পৃথিবী পাত সঞ্চালন, এই পাত সম্বন্ধে বললে বড় পাত, ছোটো পাত, ক্ষুদ্র পাত, বুঝতে পেরেছো। তো এগুলোর সম্বন্ধে পরে আলোচনা করছি, ঠিক আছে, তোমরা জেনে নিতে পারো এই সম্বন্ধে ডিটেলস। যদি বলো আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইউরেশীয় পাত ও ভারতীয় পাত, বলছে ইউরেশীয় ও ভারতীয় পাতের সংমিশ্রণের কোন পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তরটা হচ্ছে হিমালয় পর্বত। আগে বলো তো হিমালয় একটি কী পর্বত? কী পর্বত তোমরা জানো? আমি বলছি হিমালয় একটি কী পর্বত? ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় দেখো, ধরো সাপোজ এটা একটা পাত, ঠিক আছে, আর এটা একটা পাত, ঠিক আছে, দুটো পাত। তো বলছে কি, আমি ধরো এটাকে একটু কালার চেঞ্জ করছি, ধরো এটাকে কাটিং, ধরো একটা, ধরো এটা একটা পাত, ঠিক আছে, এটা হচ্ছে ভারী পাত, একদম ধরো ধরো এটা ভারী, আর এটা হচ্ছে হালকা পাত, ঠিক আছে, হালকা পাত। তো হালকা বলছে এই ভারী পাত আর হালকা পাত আসবে কি না, ভারী পাতটা বলছে কি দেখো, এই ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করে, যেটাকে হচ্ছে কি হালকা পাতটা সবসময় মহাদেশীয় পাত, ভারী পাতটা মহাসাগরীয় পাত, ঠিক আছে, এই যে প্রবেশ করে, ঠিক আছে। বা কখনো কখনো হয় কি যে দুটো পাত, ধরো এই যে একটা পাত যাচ্ছে, ঠিক আছে, এটা একটা পাত আর এটা একটা পাত, ঠিক আছে, দুটো পাত পরস্পরের সামনে অগ্রসর হচ্ছে, এটাকে কি বলে, অভিসারী পাত সীমানাও বলে। মাঝখানে পলিরাশি উঠে যায়, উঠে গিয়ে কি হয়, একটা ভাঁজের সৃষ্টি হয়, প্রবল চাপে তাপে যে পর্বতের সৃষ্টি করে, এটা কি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, তোমরা জানো। আমি আবার দেখাচ্ছি, দেখো দুটো পাত, ধরো এইদিকে একটা পাত যাচ্ছে, এদিকে একটা পাত যাচ্ছে, মাঝখানে পলিরাশি কেউ ভাঁজ হয়ে উপরে উঠে যাবে, এই যে ভাঁজ হয়ে উপরে উঠে গেল, এটাকে হচ্ছে কি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। একটা হচ্ছে হিমালয়, একটা ভঙ্গিল পর্বত, যেটা হচ্ছে একটা ইউরেশীয় পাত যাচ্ছে আর একটা ভারতীয় পাত, দুটো পাতের মাঝখানে সংঘর্ষণের ফলে মাঝখানে পলি ভাঁজ হয়ে যে বড় পর্বতে আকার ধারণ করেছে, সেটা হচ্ছে কি ভঙ্গিল পর্বত, যেটা হচ্ছে ভঙ্গিল পর্বতের নাম কি হিমালয় একটি ভঙ্গিল পর্বত। ছবিটা দেখতে পাচ্ছ সাইডে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সান আন্দ্রির চ্যুতি কোন পাতসীমানা উদাহরণ? দেখো সান আন্দ্রির চ্যুতি হচ্ছে নিরপেক্ষ পাতসীমানা উদাহরণ, ঠিক আছে, নিরপেক্ষ পাতসীমানা কি না, বলছে এই একটা পাত সাপোজ আর এই একটা পাত, দুটো পাত পরস্পরের যদি দিকে অগ্রসর হয়, মানে পাশাপাশি পাশ কাটে, ঠিক আছে, ফলে যে ঘর্ষণের সৃষ্টি হয়, যে মাঝখানে খাতের বা ফাটলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি নিরপেক্ষ পাতসীমানা। সাইডের ছবিটা দেখতে পাচ্ছ, দেখো মাঝখানে ধর এই একটা পা দিকে চলে গেছে আর একটা পা চলে গেছে, মাঝখানে ঘর্ষণে ফাটলের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, নিরপেক্ষ পাতসীমানা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে জাপানের ফুজিয়ামা কী ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? জাপানের ফুজিয়ামা সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। কী আগ্নেয়গিরি? সুপ্ত।
তো সুপ্ত আগ্নেয়গিরি কী সেটা আগে জানতে গেলে আমাদের আগ্নেয়গিরির সম্বন্ধে একটু ডিটেলস করতে হবে। আচ্ছা একটু এগিয়ে যেয়ে পরে কোশ্চেনগুলো আছে আমি একসাথে 3টে বোঝাচ্ছি, ঠিক আছে? সুপ্ত আগ্নেয়গিরি কী? দেখো প্রথমে এটা জেনে নাও, জাপানে ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট দেখো, বলছে মায়ানমারে পোপো একটি কী না, মায়ানমারে পোপো একটি মৃত আগ্নেয়গিরি। কী আগ্নেয়গিরি? মৃত। এবার যেটাকে আবার আমরা বলি না, আমি একটু আগে গেছি, আমি বলছি এর পরবর্তী প্রশ্নে। দেখো আচ্ছা এখানে শেষ হয়ে গেছে, তো আমি এখানে 3টে প্রশ্ন বুঝিয়ে দিই কী ব্যাপারটা, তাকে ব্যাকে যাই তোমাদের বোঝাচ্ছি। প্রথমে হ্যাঁ এখানে একটা কোশ্চেন ছাড়া হয়ে গেছিলো, ওই জন্য বললাম যে আমি কোশ্চেন তো আমি রেডি করেছি, একটা আন্দাজ থাকে আমার, ঠিক আছে? তো এটা দেখো ভারতের ব্যারেন একটি কী না, সক্রিয় আগ্নেয়গিরি। তো এবার চল আমি তোমাদের বোঝাচ্ছি, দেখো আগ্নেয়গিরির সম্বন্ধে কী বলছে। ধরো একটা আগ্নেয়গিরি কী না, দেখো একটা আগ্নেয়গিরিতে অল টাইম সবসময় হচ্ছে আগ্নেয়গিরি বেরোচ্ছে। আরেকটাতে কী হয়, কখনো মাঝে মাঝে বের হয়, আরেকটা হচ্ছে কোনো দিনই বেরোয় না, ঠিক আছে? কীরকম ব্যাপারটা বোঝাচ্ছি, দেখো বলছে ভারতের ব্যারেন যে আগ্নেয়গিরিটা অল টাইম বেরোচ্ছে, এবার অল টাইম মানে কি, তাহলে কি সবসময় বেরোচ্ছে? কখনো কখনো হয়তো একটু থেমে যায়, হয়তো ঘন্টাখানেক বা 24 ঘন্টার জন্য থেমে গেলে আবার বেরোতে থাকছে, এটাকে বলছে প্রায়শই। আর কন্টিনিউ, এটাকে আমি যদি লিখি, একজন হচ্ছে কি কন্টিনিউ, এটা হচ্ছে কি সাম টাইম মানে কখনো কখনো, দেখবে যেটা হচ্ছে পরবর্তী কী ছিল, জাপানে ফুজিয়ামা সুপ্ত মানে কি ঘুমিয়ে আছে। আমি এটাকে এরকম বলি, একটা হচ্ছে কন্টিনিউ, আরেকটা হচ্ছে স্লিপিং, আরেকটা হচ্ছে একদম ডেড, ঠিক আছে? ডেড মানে যে বলছে এখন, মানে এটা পূর্বে আগে বেঁচে ছিল, যাকে বেঁচে ছিল মানে কি, ধরো আগে এটা হচ্ছে আগ্নেয় পদার্থগুলো বের করতো, কিন্তু বর্তমানে এটা বের করে না এবং ভবিষ্যতে যার কোনো সম্ভাবনা নেই, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে? যেটাকে আমি ঘুমিয়ে তো মানুষের দিয়ে বলতে পারি। একজন হচ্ছে ধরো সবসময় জেগে আছে, তারপরে কি স্লিপিং ঘুমিয়ে আছে, আবার কখনো জাগবে, আর একদম ডেড মানে মারা গেছে যাকে বলে। বুঝতে পেরেছো? 3টে আগ্নেয়গিরি তোমরা অবশ্যই করতে পারবে, ঠিক আছে? যদি প্রশ্ন আসে সক্রিয় আগ্নেয়গিরি যেটা অল টাইম আগ্নেয় পদার্থ বের হচ্ছে, কাটি। আচ্ছা সুপ্ত আগ্নেয়গিরি যেটা হচ্ছে মাঝে মধ্যে বের হয় এবং আবার কখনো কখনো বন্ধ থাকে। আর নেক্সট হচ্ছে মায়ানমারে পোপো এক ধরনের আগ্নেয়গিরি যেটা হচ্ছে কি মৃত আগ্নেয়গিরি, যেটা হচ্ছে অল টাইম মানে আগে বেরিয়েছিল, ভবিষ্যতে যার কোনো সম্ভাবনা নেই। চলো এক্সট্রা বলছে যে কঠিন তরল ও গ্যাসীয় 3 মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কোন ভূমিকম্পের তরঙ্গ। আবার বলছি কঠিন তরল গ্যাসীয় 3টা মাধ্যমের মধ্যে যেতে বলছে। আমি আগেই বলেছিলাম তোমাদের যে 3টা মাধ্যমের মধ্যে যেতে পারে কোন তরঙ্গ, একমাত্র পি তরঙ্গ 3টা মাধ্যমে যেতে পারে। এই বলেছিলাম না যে তরঙ্গ একবারে ভূমিকম্প একবার সোজাসুজি প্রথমে আসে, এর কোনো দেখবে না, সব তরঙ্গ যেতে পারে, সরাসরি চলে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে শুধুমাত্র কঠিন মাধ্যমে যেতে পারে কোন তরঙ্গ। আমি আগেও বলেছিলাম যে কঠিন মাধ্যমে মানে যেটা তরল আর গ্যাসের মধ্যে যেতে পারে না। এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেওয়া আছে, সেটা হচ্ছে এস তরঙ্গ, ঠিক আছে? আগে একটা ছিল না তরল আর গ্যাসের মাধ্যমে যেতে পারে না কোন তরঙ্গ, আর এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিলাম হচ্ছে কি শুধুমাত্র কঠিনের মাধ্যমে যেতে পারে কোন তরঙ্গ, সেটা হচ্ছে এস তরঙ্গ। চলো উপকেন্দ্র থেকে পৃষ্ঠ বরাবর কয় ধরনের তরঙ্গ প্রবাহিত হয়। দেখো উপকেন্দ্র জানো, উপকেন্দ্রটা কি না, উত্তরটা হচ্ছে 2 ধরনের, লাভ তরঙ্গ, র্যালে তরঙ্গ, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দেখো ধরো ভূমিকম্প, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর, ধরো এখানে একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে, সরাসরি গিয়ে উপরে, এটা হচ্ছে যেটা প্রথমে গিয়ে পৌঁছায়, এই স্থানটা হচ্ছে কি উপকেন্দ্র। আর এখান থেকে এদিকে কিছু ছড়িয়ে যায় বা কখনো কখনো এদিকে ছড়িয়ে যায়। এই যে ভূমিপৃষ্ঠ ছড়ালো, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কি এল তরঙ্গ, লাভ তরঙ্গ, যেটা হচ্ছে র্যালে তরঙ্গ। আর এই দুটো তরঙ্গের ফলে যত ধরনের ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন বলছে ভূমিকম্পের যন্ত্রের পর্যবেক্ষণের সময় যে আঁকাবাঁকা দাগ আঁকা থাকে তাকে কি বলে। দেখো উত্তরটা হচ্ছে সিসমোগ্রাম। অনেকে বলতে পারে সিসমোগ্রাফ, না ভুল, একটু ভালো করে দেখো, সিসমোগ্রাম, ঠিক আছে? সিসমোগ্রাম আর সিসমোগ্রাফ দুটো আলাদা, ঠিক আছে? সিসমোগ্রাম হচ্ছে এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ, যেরকম আঁকা বাঁকা করে দাগ কাটা আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন বলছে ভূমিকম্পের ক্ষয়গতি ও তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি। বলছে ক্ষয়গতি মাপার যন্ত্রের নাম, ক্ষয়গতি বা তীব্রতা মানে মাত্রা যাকে বলে আর কি। তো এটা মাপার যন্ত্রের নাম একটাই হচ্ছে রিক্টার স্কেল। আর যার আবিষ্কারক কে না, আবিষ্কার হচ্ছে চার্লস রিক্টার। জেনে রাখবে কে, চার্লস রিক্টার। চলো নেক্সট কোশ্চেন ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি। দেখো এখানেই পেয়ে গেছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম, ছবিটা দেখতে পাচ্ছ। এই যে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, ঠিক আছে? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম। এই সিসমোগ্রাফের সাথে ভূমিকম্প মাপা হয়। একটু আগে ছিল না ভূমিকম্প, এই ম্যাপে ঝোলানো আছে, আর এরকম আঁকাবাঁকা দাগ টানা হচ্ছে, ঠিক আছে? চলো বলছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের কত পর্যন্ত মাত্রা থাকে, দেখেছো কত পর্যন্ত। এটা হচ্ছে উত্তরটা হবে চার্লস রিক্টারের মত অনুযায়ী 1 থেকে 10, ঠিক আছে? একটু আগে ছবিটা দেখেছিলে, দেখো 1 থেকে 10 এইভাবে থাকে, ঠিক আছে?
চলো পরবর্তী কোয়েশ্চেন। বলছে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয় পৃথিবীর কত শতাংশ ভূমিকম্প অনুভূত হয়? প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয়, ঠিক আছে, উত্তরটা হচ্ছে 70%। কেন না, প্রশান্ত মহাসাগরের ছবিটা যদি দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদের। ছবিটা যদি দেখো ভালো করে, এই যে পৃথিবী হচ্ছে এটা 70% দেখো, এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে কি এশিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো এটা ম্যাপটা এরকম আছে, যদি তোমরা এশিয়া এরকম এশিয়া ম্যাপটা মহাদেশটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া। ধরো আমি হাতে আঁকার চেষ্টা করছি, যেহেতু দেখো এভাবে আছে। তো এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে আফ্রিকা, আর এই সাইডে আছে উত্তর আমেরিকা, ঠিক আছে, উত্তর আমেরিকার, এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই যে পুরো অঞ্চলটা, ঠিক আছে, এখানে জাপান আছে, ঠিক আছে। তো বলছি এই অঞ্চলটা জাপানে ফুজিয়ামা বা এই যে আফ্রিকা, এখানে যত ধরনের হচ্ছে আগ্নেয়গিরিগুলো আছে সমস্তগুলো, ঠিক আছে, এই ধারে অবস্থান করেছে, ঠিক আছে, সমস্ত আগ্নেয়গিরিগুলো ধারে ধারে অবস্থান করেছে। তো এই পুরো অঞ্চলটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। এই প্রশান্ত মহাসাগরের মাঝের অঞ্চলটার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। তোমরা যদি বলো আমি ডিটেলসে নিয়ে ভিডিও আনবো, ঠিক আছে, যে কোথায় কোন ধরনের ভূমিকম্প হয় বা ভূমিকম্পরই একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। ঠিক আছে, দেখি পরবর্তী প্রশ্নে যাই। দেখো পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর সমস্ত ভূখণ্ড ও জলভাগ কী কী নামে পরিচিত ছিল? ঠিক আছে, পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর সমস্ত ভূখণ্ড ও জলভাগ কী কী নামে পরিচিত ছিল? ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল কথা, যে দেখো সমস্ত জলভাগ ছিল প্যান্থালাসা আর সমস্ত স্থলভাগ ছিল প্যানজিয়া। কী হবে, দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এই যে সমস্ত স্থলভাগগুলো আগে কী ছিলাম বলেছে, সে মহিষাদল তত্ত্বে ছিল, যখন স্থলভাগগুলো এটাতে পরে ট্রান্সফারে বিভিন্ন রকমের যে মহাদেশগুলো সৃষ্টি হয়েছে, কোনোটা আফ্রিকা হয়েছে, কোনোটা উত্তর আমেরিকা হয়েছে, এশিয়া হয়েছে, ঠিক আছে। তো এই দেখো এই প্রথমে সমস্ত এই স্থলভাগগুলোকে হচ্ছে কী বলা হতো, স্থলভাগগুলোকে বলা হতো প্যানজিয়া, আর জলভাগগুলো অর্থাৎ সাগর মহাসাগর সমস্তকে প্যানথালাসা বলা হতো, ঠিক আছে। তোমরা মনে রাখবে, অর্থাৎ এইটুকু মনে রাখবে সমস্ত স্থলভাগগুলোকে প্যানজিয়া আর হচ্ছে প্যানথালাসা, ঠিক আছে। আর পরে এগুলি আলাদা আলাদা বিভিন্ন রকম মহাদেশের সৃষ্টি করেছে, অর্থাৎ যেটা প্যানজিয়াটাই আলাদা হয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট স্লাইড। দেখো শেষ হয়ে গেছে, সমাপ্ত। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, এটা হচ্ছে WB স্টাডি একাডেমি। টেলিগ্রামে তোমরা ফলো করতে পারো, সার্চ করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে থাকবে, ঠিক আছে। আর একটা লিখে পিডিএফ টোটালি ফ্রি, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, ঠিক আছে। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।